নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ল্যাবরেটরির পরবর্তী পর্ব 2। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। পরের দিন সোহিনী অধ্যাপককে ডেকে পাঠালে। বললে, নিজের গরজে আপনাকে ডেকে এনে মিছিমিছি কষ্ট দিই, হয়তো কাজের ক্ষতিও করি। দোহাই তোমার, আরো একটু ঘন ঘন ডেকো। দরকার থাকে তো ভালো, না থাকে তো আরো ভালো। আপনি জানেন, দামি যন্ত্র সংগ্রহের নেশায় আমার স্বামী কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকতো না। মনিবদের ফাঁকি দিতেন এই নিষ্কাম লোভে। সমস্ত এশিয়ার এমন ল্যাবরেটরি কোথাও পাওয়া যাবে না। এই জেদ তার মতো আমাকেও পেয়ে বসেছিল। এই জেদেই আমাকে বাঁচিয়ে রেখেছিল, নইলে আমার মদো রক্ত গাজিয়ে উঠে উপচিয়ে পড়তো চারিদিকে। দেখুন চৌধুরী মশাই, নিজের স্বভাবের মধ্যে মন্দটা যা লেপটিয়ে থাকে, সেটা যার কাছে অসংকোচে বলতে পারি, আপনি আমার সেই বন্ধু। নিজের কলঙ্কের দিকটা দেখাবার খোলসা দরজা পেলে মন হাঁপ ছেড়ে বাঁচে। চৌধুরী বললেন, যার সম্পূর্ণটা দেখতে পায় তাদের কাছে সত্যকে চাপা দেবার দরকার করে না। আধা সত্যই লজ্জার জিনিস। পুরোপুরি দেখার ধাত আমাদের, আমরা বিজ্ঞানী। তিনি বললেন, মানুষের প্রাণপণে প্রাণ বাঁচাতে চায়, কিন্তু প্রাণ তো বাঁচে না। সেই জন্যই বাঁচবার শখ মেটাবার জন্য এমন কিছু যে খুঁজে বেড়ায় যা প্রাণের চেয়ে অনেক বেশি। সেই দুর্লভ জিনিসকে তিনি পেয়েছেন তার এই ল্যাবরেটরিতে। একে যদি আমি বাঁচিয়ে রাখতে না পারি, তাহলেই তোকে চরম করে মারব ওর স্বামী ঘাতিনী হয়ে। আমি এর রক্ষক চাই, তাই খুঁজছিলুম রেবতীকে। চেষ্টা করে দেখলে? দেখেছি, হাতে হাতে ফল পাবার আশা আছে, কিন্তু শেষ পর্যন্ত টিকবে না। কেন? ওর পিসিমা যেমন শুনবেন রেবতীকে টেনেছি কাছে, অমনি তাকে ছো মেরে নিয়ে যাবার জন্য ছুটে আসবেন। ভাববেন আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবার ফাঁদ পেতেছে। দোষ কি? হলে তো ভালোই হতো। কিন্তু তুমি যে বলেছিলে বেজাতের মেয়ে বিয়ে দেবে না, তখন আপনার মন জানতুম না, তাই মিথ্যে কথা বলেছি। খুবই চেয়েছিল, কিন্তু ছেড়েছি সেই মতলব। কেন? বুঝতে পেরেছি ও ভাঙন ধরানো মেয়ে, ওর হাতে যা পড়বে তা আস্ত থাকবে না। কিন্তু ও তো তোমারই মেয়ে। আমারই মেয়ে তো বটে, তাই তো ওকে আঁতের ভিতর থেকে চিনি। অধ্যাপক বললেন, কিন্তু এ তো ভুললে চলবে কেন যে মেয়েরা পুরুষের ইন্সপিরেশন জাগাতে পারে। আমার সবই জানা আছে। পুরুষের খোরাকে আমিষ পর্যন্ত ভালোই চলে, কিন্তু মদ ধরালেই সর্বনাশ। আমার মেয়েটি মদের পাত্র, কানায় কানায় ভরা। তাহলে কি করতে চাও বলো? আমার ল্যাবরেটরি দান করতে চাই পাবলিককে। তোমার একমাত্র মেয়েকে এড়িয়ে দিয়ে মেয়েকে হোকে দান করলে যে দান পৌঁছবে কোনো রসাতলে, কি করে জানবো? আমার ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট করে দেব রেবতীকে। তাতে তো পিসির আপত্তি হতে পারবে না। মেয়েদের আপত্তির যুক্তি যদি ধরতেই পারবো, তাহলে পুরুষ হয়ে জন্মাতে গেলুম কেন? কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ওকে যদি জামাই না করে তাহলে প্রেসিডেন্ট করতে চাও কেন? শুধু যন্ত্রগুলো নিয়ে কি হবে? মানুষ চাই ওদের প্রাণ দিতে। আর একটা কথা এই, আমার স্বামীর মৃত্যুর পর থেকে একটাও নতুন যন্ত্র আনা হয়নি। টাকার অভাবে নয়, কিনতে হলে একটা লক্ষ্য ধরে কিনতে হয়। খবর জেনেছি রেবতী ম্যাগনেটিজম নিয়ে কাজ করছে। সেই পথে সংগ্রহ এগিয়ে চলুক, যত দাম লাগে লাগুক না। কি আর বলবো, পুরুষ মানুষ যদি হতে তোমাকে কাঁধে করে নিয়ে নেচে বেড়াতুম। তোমার স্বামী রেল কোম্পানির টাকা চুরি করেছিলেন, তুমি চুরি করে নিয়েছো তার পুরুষের মনখানা। এমন অদ্ভুত কলমের জোর লাগানো বুদ্ধি আমি কখনো দেখিনি।
আমারও পরামর্শ নেওয়া তুমি যে দরকার বোধ করো, এই আশ্চর্য। তার কারণ আপনি যে খুব খাঁটি, ঠিক কথা বলতে জানেন। হাসালে তুমি। তোমাকে বেঠিক কথা বলে ধরা পড়বো এত বড় নিরেট বোকা আমি নই। তাহলে লাগা যাক এবার। জিনিসপত্র ফর্দ করা, দর যাচাই করা, ভালো উকিল ডেকে তোমার সত্য বিচার করা, আইন কানুন বেঁধে দেওয়া ইত্যাদি অনেক হাঙ্গামা আছে। এইসব দায় কিন্তু আপনারই, সেটা হবে নামমাত্র। বেশ ভালো করেই জানো, যা তুমি বলবে তাই বলবো, যা করাবে তাই করব। আমার লাভটা এই যে দুবেলা দেখা হবে তোমার সঙ্গে। তোমাকে যে কি চোখে দেখেছি তুমি তো জানো। সোহিনী চৌকি থেকে উঠে এসে ধাঁ করে এক হাতে চৌধুরীর গলা জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে চট করে সরে গেল। ভালো মানুষের মতো বসলো গিয়ে চৌকিতে। ওই রে, সর্বনাশের শুরু হলো দেখছি। সে ভয় যদি একটুও থাকতো তাহলে কাছেও এগোতুম না। এ বরাদ্দ আপনার জুটবে মাঝে মাঝে। ঠিক বলছো? ঠিক বলছি। আমার এতে খরচ নেই। আপনারও যে বেশি কিছু পাওনা আছে মুখের ভাব দেখে তা বোধ হচ্ছে না। অর্থাৎ বলতে চাও এই হচ্ছে মরা কাঠে কাঠ ঠোকরার ঠোকর দেওয়া। চললুম উকিল বাড়িতে। কাল একবার আসবেন এ পাড়াতে? কেন, কি করতে? রেবতী মনে দম দিতে আর নিজের মনটা খুইয়ে বসতে। মন কি আপনার এক নারী আছে? তোমার মনের কিছু বাকি আছে নাকি? উচ্ছিষ্ট অনেক পড়ে আছে, তাতে এখনো অনেক বাঁদর নাচানো চলবে। তার পরদিনে রেবতী ল্যাবরেটরিতে নির্দিষ্ট সময়ের অন্তত 20 মিনিট আগে এসেই উপস্থিত। সোহিনী প্রস্তুত ছিল না। আটপৌরে কাপড়েই তাড়াতাড়ি চলে এলো ঘরে। রেবতী বুঝতে পারলো গলদ হয়েছে। বললে, আমার ঘড়িটি ঠিক চলছে না দেখছি। সোহিনী সংক্ষেপে বললে, নিশ্চয়। এক সময় একটু শব্দ শুনে রেবতী মনে মনে চমকে উঠে দরজার দিকে তাকালে। শুকনো বেয়ারাটা গ্লাস কেসের চাবি নিয়ে এলো ঘরে। সজ্ঞানী জিজ্ঞাসা করলো, এক পেয়ালা চা আনিয়ে দেবো কি? রেবতী ভাবলে বলা উচিত হ্যাঁ। বললে, দোষ কি? ও বেচারা চা অভ্যাস নেই। সর্দির আভাস দিলে বেলপাতা সিদ্ধ গরম জল খেয়ে থাকে। মনে মনে বিশ্বাস ছিল স্বয়ং নীলা আসবে পেয়ালা হাতে। সোহিনী জিজ্ঞেস করলে, তুমি কি কড়া চা খাও? ও ফস করে বলে বসলো, হ্যাঁ। ভাবলে এক্ষেত্রে হ্যাঁ বলাটাই পাকা দস্তুর। এলো চা, সেটা কড়া সন্দেহ নেই। কালির মতো রং, নিমের মতো তিতো। চা আনলে মুসলমান খানসামা, এটাও ওকে পরীক্ষা করার জন্য। আপত্তিকর্তার মুখে কথা সরল না। এই সংকোচ ভালো লাগলো না সোহিনীর। খাসনামাকে বললে, চাটা ঢেলে দাও না মোবারক, ঠান্ডা হয়ে গেল যে। খাসনামার হাতের পরিবেশন প্রত্যাশায় রেবতী 20 মিনিট আগে এখানে আসেনি। কি দুঃখে যে মুখে চামচ উঠছিল অন্তর্যামী জানছিলেন। আর জানছিলেন সোহিনী। হাজার হোক মেয়ে মানুষ। দুর্গতি দেখে বললে, হো পেয়ালাটা থাক, দুধ ঢেলে দিচ্ছি, তার সঙ্গে কিছু ফল খেয়ে নাও। সকাল সকাল এসেছো, বোধহয় কিছু খেয়ে আসা হয়নি। কথাটা সত্য। রেবতী ভেবেছিল আজও সেই বোটানিক্যালের পুনরাবৃত্তি হবে। কাজ দিয়েও গেল না। মুখে রয়ে গেল কড়া চায়ের তিতো স্বাদ, আর মনে রয়েছে আশাভঙ্গের তিতো অভিজ্ঞতা। এমন সময় প্রবেশ করলেন অধ্যাপক। ঘরে ঢুকেই রেবতীর পিঠ চাপড়িয়ে বললেন, কিরে, হলো কি? সব যে একেবারে ঠান্ডা হিম। খুকুর মতো বসে বসে দুধ খাচ্ছিস ঢকঢক। চারিদিকে যা দেখছিস এ কি খোকা বাবুর খেলনার দোকান? যাদের চোখ আছে তারা দেখেছে মহাকালের চেলারা এইখানে আসে তাণ্ডব নৃত্য করতে। আহা, কেন বকছেন? না খেয়েও বেরিয়েছিল আজ সকালে। এলো যখন দেখলো মুখ যেন শুকনো। ওই রে, পিসিমা দি সেকেন্ড। এক পিসিমা দেবে এক গালে চাপড়, আর এক পিসিমা দেবে অন্য গালে চুমু। মাঝখানে পড়ে ছেলেটা যাবে ভিজে কাদা হয়ে। আসল কথা কি জানো?
লক্ষ্মী যখন আপনি সেধে আসেন চোখে পড়ে না। যারা 7 মুল্লুক ঘুরে তাকে খুঁজে বের করে ধরা দেন, তিনি তাদেরই কাছে। না চেয়ে পাওয়ার মতো না পাওয়ার আর রাস্তা নেই। আচ্ছা বলো দেখি মিসেস, দূর হোক গে ছাই মিসেস, আমি ডাকবই তোমাকে সোহিনী বলে। এতে তুমি রাগই করো আর যাই করো, মরণ আমার। রাগ করতে যাব কেন? ডাকুন আমাকে সোহিনী বলে। সুহি বললে আমার কান চুরিয়ে যাবে। গোপন কথাটা প্রকাশ করেই বলি, তোমার ওই সোহিনী নামটির সঙ্গে আরেকটি শব্দের মিল আছে, বড় খাঁটি তার অর্থ। সকালে ঘুম থেকে উঠেই হিনি হিনি কিনি কিনি রবে ওই দুটি শব্দ মিলিয়ে মনে মনে খঞ্জনি বাজাতে থাকি। কেমিস্ট্রি রিসার্চে মিল করা আপনার অভ্যাস আছে, ওটা তারই একটা ফেকরা। মিল করতে গিয়েও মরেও অনেক লোক, বেশি ঘাটাঘাটি করতে নেই, ঘোরতর দাহ্য পদার্থ। এই বলে হা হা শব্দে উচ্চহাস্য করে উঠলেন। না, ওই ছোকরাটার সামনে এসব কথার আলোচনা করতে নেই। বারুদের কারখানায় আজ পর্যন্ত অ্যাপ্রেন্টিসই শুরু করেনি। পিসিমার আঁচল ওকে আঁকলে আছে, সে আঁচল নন কম্বাস্টিবল। রেবতীর মেয়েলি মুখ লাল হয়ে উঠেছিল। সোহিনী, আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, আজ সকালে তুমি কি ওকে আফিম খাইয়ে দিয়েছিলে? অমন ঝিমিয়ে পড়ছে কেন? খাইয়ে যদি থাকি সেটা না জেনে। রেবু, ওঠ বলছি, ওঠ। মেয়েদের কাছে আমার মুখ চড়া হয়ে থাকতে নেই, ওতে ওদের আস্পর্ধা বেড়ে যায়। ওরা তো ব্যামোর মতো পুরুষের দুর্বলতা খুঁজে বেড়ায়, ছিদ্র পেলেই টেম্পারেচার চড়িয়ে দেয় হু হু করে। সাবজেক্টটা জানা আছে, ছেলেগুলোকে সাবধান করতে হয়। আমার মতো যারা ঘা খেয়েছে মরেনি, তাদের কাছ থেকেই পাঠ নিতে হয়। রেবু, কিছু মনে করিস না বাবা, যারা কথা কয় না চুপ করে থাকে তারাই সবচেয়ে ভয়ঙ্কর। চল দেখি তোকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। ওই দেখ দুটো গ্যালভানোমিটার, একেবারে হালকায় দাঁড়। এই দেখ হাই ভ্যালুম পাম্প, আর এটা মাইক্রোফোমিটার। এ ছেলে পাশ করাবার কলার ভেলে নয়। একবার এখানে আসন গেড়ে বস দেখি। সেই তোমার টাক পরা মাথার প্রফেসর, নাম করতে চাইনি, দেখি কেমন তার মুখ চুর হয়ে যাওয়া যায়। আমার ছাত্র হয়ে যখন তুই বিদ্যে শুরু করলি, আমি তোকে বলিনি কি তোর নাকের সামনে ঝুলছে যাকে কথায় বলে ভবিষ্যৎ? হেলায় ফেলা করে সেটাকে ফোপড়া করে দিস নে যেন। তোর জীবনীর প্রথম চ্যাপ্টারের এক কোণে আমার নামটাও ছোট অক্ষরে লেখা যদি থাকে, সেটা হবে আমার মস্ত গুরু দক্ষিণা। দেখতে দেখতে বিজ্ঞানী জেগে উঠল, চড়ে উঠল তার দুই চোখ, চেহারাটা একেবারে ভিতর থেকে গেল বদলে। মুগ্ধ হয়ে সৈনী বললে, তোমাকে যে কেউ জানে তারা সকলেই তোমার এক বড় উন্নতির আশা করে, যা প্রতিদিনের জিনিস নয়, যা চিরদিনের। কিন্তু আশা যত বড়, ততই বড় তার বাধা ভিতরে বাইরে। অধ্যাপক রেবতীর পিঠে আর একবার দিলে একটা মস্ত চাপড়, ঝনঝন করে উঠল তার সিদ্ধারা। চৌধুরী তার মস্ত ভারী গলায় বললেন, দেখ রেবু, যে মহৎ ভবিষ্যতের বাহন হওয়া উচিত ছিল ঐরাবত, কৃপণ বর্তমান চাপিয়ে দেয় তাকে গরুর গাড়িতে। কাদায় পড়ে থাকে সে অচল হয়ে। শুনছ সোহিনী? সুহি, না না ভয় নেই, পিঠে চাপড় মারবো না। বলো সত্যি করে, কথাটা আমি কেমন গুছিয়ে বলেছি? চমৎকার। ওটা লিখে রেখো তোমার ডায়েরিতে। তা রাখবো। কথাটার মানে বুঝেছিস তো রেবি? বোধহয় বুঝেছি। মনে রাখিস, মস্ত প্রতিভার মস্ত দায়িত্ব। ও তো কারোর নিজের জিনিস নয়, ওর জবাবদিহি অনন্তকালের কাছে। শুনছো সহি, শুনছো? কথাটা কেমন বলেছি বলো তো ভাই? খুব ভালো বলেছেন। আগেকার দিনের রাজা থাকলে গলা থেকে মালা খুলে, তারা তো মরেছে সব, কিন্তু ওই কিন্তুটুকু মরেনি, মনে থাকবে। রেবতী বললে, ভয় নেই,
কিছুতে আমাকে দুর্বল করবে না। সোহিনীকে পা ছুঁয়ে প্রণাম করতে গেল। সোহিনী তাড়াতাড়ি আটকিয়ে দিলে। চৌধুরী বললেন, আরে করলে কি? পুণ্যকর্ম না করার দোষ আছে, পুণ্যকর্মে বাধা দেওয়ার দোষ আরো বেশি। সোহিনী বললে, প্রণাম যদি করতে হয় তো ওইখানে, বলে বেদির ওপরে বসানো নন্দকিশোরের একটি মূর্তি দেখিয়ে দিলে। ধূপ ধুনো জ্বলছে, ফুলে ভরে আছে থালা। বললে, পাতকীকে উদ্ধার করার কথা পুরাণে পড়েছি, আমাকে উদ্ধার করেছেন ওই মহাপুরুষ। অনেক নিচে নামতে হয়েছিল, শেষকালে তুলে বসাতে পেরেছেন। পাশে বললে মিথ্যে হবে, তার পায়ের তলায়। বিদ্যার পথে মানুষকে উদ্ধার করবার দীক্ষা তিনি আমাকে দিয়ে গেছেন। বলে গিয়েছেন যেন মেয়ে জামাইয়ের গুমর বরাবরের জন্য তার জীবনের খনি খোলা রত্ন ছাইয়ের গাদায় হারিয়ে না ফেলি। বললেন, ওইখানে রেখে গেলাম তোমার সদ্গতি, আর সদ্গতি আমার দেশের। অধ্যাপক বললেন, শুনলি তো রেবু, এটা হবে ট্রাস্ট সম্পত্তি, তোকে দেয়া হবে তার কর্তৃত্ব। রেবতী ব্যস্ত হয়ে বললেন, কর্তৃত্ব নেবার যোগ্য আমি নই, আমি পারবো না। সোহিনী বললেন, পারবে না? ছি, এ কি পুরুষের মতো কথা? রেবতী বললে, আমি চিরদিন পড়াশোনা করে এসেছি, এরকম কাজের ভার কখনো নিইনি। চৌধুরী বললেন, ডিম ফোটবার আগে কখনো হাঁস সাঁতার দেয়নি, আজ তোমার ডিমের খোলা ভাঙবে। সোহিনী বললে, ভয় নেই তোমার, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। রেবতী আশ্বস্ত হয়ে চলে গেল। সোহিনী অধ্যাপকের মুখের দিকে চেয়ে রইল। চৌধুরী বললেন, জগতে বোকা অনেক রকমের আছে, পুরুষ বোকা সকল বোকার সেরা। কিন্তু মনে রেখো, দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না। একজোড়া হাত পেয়েছে মানুষ, তাই সে হয়েছে মানুষ। একজোড়া খুব পেলেই তার সঙ্গে সঙ্গে মলবার যোগ্য লেজ আপনি গজিয়ে উঠত। তুমি কি রেবতীর হাতের বদলে খুর দেখতে পেয়েছো নাকি? না, আমার ভালো লাগছে না। মেয়ের হাতেই যারা মানুষ, কোন কালে তাদের দুধের দাঁত ভাঙে না। কপাল আমার, আপনি থাকতে আমি আর কারোর কথা কেন ভাবতে গেলুম। খুশি হলুম শুনে। একটুখানি বুঝিয়ে দাও কি গুণ আছে আমার। লোভ নেই আপনার একটুও। এত বড় নিন্দের কথা। লোভের মতো জিনিসকে লোভ করি নে? খুবই করি। মুখের কথা কেড়ে নিয়ে তার দুই গালে দুটো চুমু দিয়ে সোহিনী সরে গেল। কোন খাতায় জমা হলো এটা সোহিনী? আপনার কাছে যে ঋণ পেয়েছি সে তো শোধ করতে পারিনি, তারই সুদ দিচ্ছি। প্রথম ঋণ পেয়েছি একটি, আজ পেলুম দুটি। কেবলই বেড়ে চলবে নাকি? বাড়বে বই কি, চক্রবৃদ্ধির নিয়মে। চৌধুরী বললেন, সোহিনী, তোমার স্বামীর শ্রাদ্ধে শেষকালে আমাকে পুরুত বানিয়ে দিলে। সর্বনাশ, এ কি কম দায়িত্ব? যার অস্তিত্ব হাতড়িয়ে পাওয়া যায় না তাকে খুশি করা, এ তো বাঁধা দস্তুরের দান দক্ষিণে নয় যে। আপনিও তো বাঁধা দস্তুরের গুরু ঠাকুর নন, আপনি যা করবেন সেটাই হবে পদ্ধতি। দানের ব্যবস্থা তৈরি করে রেখেছেন তো? কদিন ধরে ওই কাজই করেছি, দোকান বাজার কম ঘুরিনি। দান সামগ্রী সাজানো হয়ে গেছে নিচের বড় ঘরটাতে। ইহলোকস্থিত আত্মা যারা এগুলো আত্মসাৎ করবে তারা পেট ভরে খুশি হবে, সন্দেহ নাই। চৌধুরীর সঙ্গে নিচে গিয়ে সোহিনী দেখল সায়েন্স পড়ুয়া ছেলেদের জন্য নানা যন্ত্র, নানা মডেল, নানা দামি বই, নানা মাইক্রোস্কোপিস, স্নাইডস, নানা বায়োলজির নমুনা। প্রত্যেক সামগ্রীর সঙ্গে নাম ও ঠিকানা লেখা কাজ। 250 ছেলের জন্য চেক লেখা হয়েছে 1 বৎসরের বৃত্তির। খরচের জন্য কিছু মাত্র সংকোচ করা হয়নি। বড় বড় ধনীদের শ্রাদ্ধে যে ব্রাহ্মণ বিদায় হয় তার চেয়ে এর ব্যয়ের প্রসার অনেক বেশি, অথচ বিশেষ করে চোখে পড়ে না এর সমারোহ। পুরুত বিদায়ে কি দক্ষিণা দিতে হবে সেটা তো আপনি ধরে দেননি। আমার দক্ষিণা তোমার খুশি। খুশির সঙ্গে সঙ্গে আপনার জন্য রেখেছি এই ক্রোনোমিটার। জার্মানি থেকে স্বামী এটাই কিনেছিলেন, বরাবর তার রিসার্চের কাজে লেগেছিল।
চৌধুরী বললেন, যা মনে আসছে তার ভাষা নেই। বাজে কথা বলতে চাইনে, আমার পুরুতের কাজ সার্থক হলো। আরেকটি লোক আছে, আজ তাকে ভুলতে পারিনে। সে আমাদের মানিকের বিধবা বউ। মানিক বলতে কাকে বোঝায়? সে ছিল ওর ল্যাবরেটরির হেড মিস্ত্রি। আশ্চর্য তার হাত ছিল। অত্যন্ত সূক্ষ্ম কাজ, এক চুল তার নড়চড় হতো না। কল কবজার তত্ত্ব বুঝে নিতে তার বুদ্ধি ছিল অভ্রান্ত। তাকে উনি অতি নিকট বন্ধুর মতো দেখতেন। গাড়ি করে নিয়ে যেতেন বড় বড় কারখানায় কাজ দেখাতে। এদিকে সে ছিল মাতাল। ওর অ্যাসিস্ট্যান্টরা তাকে ছোট লোক বলে অবজ্ঞা করত। উনি বলতেন, ও যে গুণী, তার সে গুণ বানিয়ে তোলা যায় না, সে গুণ খুঁজে মিলবে না। ওর কাছে ওর সম্মান পুরো মাত্রায় ছিল। এর থেকে বুঝবেন কেন যে উনি আমাকে শেষ পর্যন্ত এত মান দিয়েছিলেন। আমার মধ্যে যে মূল্য তিনি দেখেছিলেন, তার তুলনায় দোষের ওজন ওর কাছে ছিল খুব সামান্য। যে জায়গায় আমার মতো কুড়িয়ে পাওয়া মেয়েকে তিনি অসম্ভব রকম বিশ্বাস করেছিলেন, সেই জায়গায় সে বিশ্বাস আমি কোনো দিন একটু মাত্র নষ্ট করিনি। আজও মন প্রাণ দিয়ে রক্ষা করছি। এতটা তিনি আর কারোর কাছে পেতেন না। যেখানে আমি ছিলেন ছোট, সেখানে আমি তার চোখে পড়িনি। যেখানে আমি ছিলাম বড়, সেখানে তিনি আমাকে পুরো সম্মান দিয়েছেন। আমার মূল্য যিনি তার চোখে না পড়তো, তাহলে আমি কোথায় তলিয়ে যেতুম বলুন তো? আমি খুব খারাপ, কিন্তু আমি নিজেই বলছি আমি খুব ভালো। নইলে তিনি আমাকে কখনো সহ্য করতে পারতেন না। দেখো সোহিনী, আমি অহংকার করে বলবো যে আমি প্রথম থেকেই জেনেছি তুমি খুব ভালো। সস্তা দরের ভালো হলে কলঙ্ক লাগলে দাগ উঠত না। যাকে আমাকে আর যে লোক যা মনে করুক না কেন, তিনি আমাকে যা মান দিয়েছেন সে আজ পর্যন্ত টিকে আছে, আমার শেষ দিন পর্যন্ত থাকবে। দেখো সোহিনী, তোমাকে যত দেখছি ততই জানছি তুমি সেই জাতের সহজ মেয়ে মানুষ নও যারা স্বামীর নামটা শুনলেই গলে পড়ে। না, তা নই। আমি দেখেছি ওর মধ্যে শক্তি। প্রথম দিন থেকে জেনেছি উনি মানুষ। আমি শাস্ত্র মিলিয়ে পতিব্রতাগিরি করতে বসিনি। আমি জাগ করেই বলছি, আমার মধ্যে যে রত্ন আছে সে একা ওরই কণ্ঠহারে দোলবার মতো, আর কারণ নয়। এমন সময় নীলা ঘরে এসে ঢুকে পড়ল। বললে, অধ্যাপক মশাই, কিছু মনে করবেন না, মায়ের সঙ্গে কিছু কথা আছে। কিছু না মা, আমি এখনই যাচ্ছি ল্যাবরেটরিতে। রেবতী কিরকম কাজ করছে দেখে আসি। নীলা বললে, কোনো ভয় নেই, কাজ ভালোই চলছে। আমি একদিন জানলার বাইরে থেকে দেখেছি উনি মাথা গুজে লিখছেন, নোট দিচ্ছেন, কলম কামড়ে ধরে ভাবছেন। আমার প্রবেশ নিষেধ, পাছে স্যার আইজাকের গ্র্যাভিটেশন যায় নড়ে। সেদিন মা কাকে বলছিলেন উনি ম্যাগনেটিজম নিয়ে কাজ করছেন, তাই পাশ দিয়ে কেউ গেলে কাঁটা নড়ে যায়, বিশেষত মেয়েরা। চৌধুরী হো হো করে হেসে উঠলেন। বললেন, মা, ল্যাবরেটরির ভিতরে আছে, ম্যাগনেটিজম নিয়ে কাজ চলছেই। কাঁটা যারা নাড়িয়ে দেন তাদের ভয় করতেই হয়, দিগ্ভ্রম ঘটায় যে। তবে চললুম। নীলা মাকে বললে, আমাকে আর কতদিন তোমার আঁচলের গাঁট দিয়ে বেঁধে রাখবে? পেরে উঠবে না, কেবল দুঃখ পাবে। তুই কি করতে চাস বল? নীলা বললে, তুমি তো জানোই মেয়েদের জন্য একটা হাইয়ার স্টাডি মুভমেন্ট খোলা হয়েছে। তুমি তাতে অনেক টাকা দিয়েছ, সেখানে আমাকে কেন কাজে লাগাও না? আমার ভয় আছে পাছে তুই ঠিক মতো না চলিস। সব চলাই বন্ধ করে দেওয়াই কি ঠিক চলার রাস্তা? তা নয়, তা তো জানি, সেই তো আমার ভাবনা। তুমি না ভেবে একবার আমাকে ভাবতেই দাও না। সে তো দিতেই হবে, আমি তো এখন খুকি নই। তুমি ভাবছো সেসব পাবলিক জায়গায় নানা লোকের যাওয়া আসা আছে, সে একটা বিপদ। জগৎ সংসারে লোক চলাচল তো বন্ধ হবে না তোমার খাতিরে। আর তাদের সঙ্গে আমার জানাশোনা একেবারেই ঠেকিয়ে রাখবে যে
সেই আইন তো তোমার হাতে নেই। জানি, সব জানি। ভয় করে, ভয়ের কারণ ঠেকিয়ে রাখতে পারবো না। তাহলে তুই ওদের হায়ার স্টাডি সার্কেলে ভর্তি হতে চাস? হ্যাঁ, চাই। আচ্ছা, তাই হবে। সেখানকার পুরুষ অধ্যাপকদের একে একে দিবি জাহান্নামে, সে জানি। কেবল একটি কথা দিতে হবে আমাকে, কোনো মতেই তুই রেবতীর কাছে ঘেঁষতে পারবি না, আর কোনো ছুতোতেই ঢুকবি না তার ল্যাবরেটরিতে। মা, তুমি আমাকে কি মনে করো ভেবে পাইনি। কাছে ঘেঁষতে যাবো তোমার ওই খুদে স্যার আইজাক নিউটনে? এমন রুচি আমার মরে গেলেও না। সংকোচ বোধ করলে রেবতী শরীরটাকে নিয়ে যেরকম আঁকুবুকু করে তারই নকল করে নীলা বললে, ওই স্টাইলের পুরুষদের নিয়ে আমার চলবে না। যেসব মেয়েরা ভালোবাসে বুড়ো খোকারের মানুষ করতে, ওকে জিইয়ে রেখে দেওয়া ভালো তাদেরই জন্যে। হো মরবার যোগ্য শিকারী নয়। একটু বেশি বাড়িয়ে কথা বলছিস নীলা, তাই ভয় হচ্ছে ওটা ঠিক তোর মনের কথা নয়। তা হোক, ওর সম্বন্ধে তোর মনের ভাব যাই হোক, ওকে যদি মাটি করতে চাস তাহলে সে তোর পক্ষে ভালো হবে না। কখন তোমার কি মর্জি কিছুই বুঝতে পারিনি মা। ওর সঙ্গে আমার বিয়ে দেবার জন্য তুমি আমাকে সাজিয়ে পুতুল গড়ে তুলেছিলে, সে কি আমি বুঝতে পারিনি? সেই জন্যই কি তুমি আমাকে ওর বেশি কাছে আনাগোনা করতে বারণ করছো? পাছে চেনাশোনায় ঘেঁষ লেগে পালিশ নষ্ট হয়ে যায়। দেখ নীলা, আমি তোকে বলে দিচ্ছি, তোর সঙ্গে ওর বিয়ে কিছুতেই হতে পারবে না। তাহলে আমি যদি মতিগড়ের রাজকুমারকে বিয়ে করি? ইচ্ছে হয়তো করিস, সুবিধে আছে, তার 3টে বিয়ে, আমার দায় অনেকটা হালকা হবে। আর সে মদ খেয়ে ঠলাঢলি করে নাইট ক্লাবে, তখন আমি অনেকটা ছুটি পাবো। আচ্ছা বেশ, সেই ভালো। রেবতীর সঙ্গে তোর বিয়ে হতে দেব না। কেন? তোমার স্যার আইজাক নিউটনের বুদ্ধি আমি ঘুলিয়ে দেবো মনে করো? সেই তর্ক থাক, যা বললুম তা মনে রাখিস। উনি নিজেই যদি হ্যাংলাপনা করেন তাহলে এ পাড়া তাকে ছাড়তে হবে। তোর অন্যে তাকে মানুষ করিস, তোর বাপের তহবিল থেকে 1 কড়িও সে পাবে না। সর্বনাশ! তাহলে নমস্কার স্যার আইজাক নিউটন, সেদিনকার পাড়া সংক্ষেপে এই পর্যন্ত। চৌধুরী মশাই, তার সবই চলছে ভালো, কেবল আমার মেয়ের ভাবনায় সুস্থির হতে পারছি না। ওই যে কোন দিন তাক করতে শুরু করেছে বুঝতে পারছি না। চৌধুরী বললেন, আবার ওর দিকে তাক করছে কারা, এটাও ভাবার কথা। হয়েছে কি? এর মধ্যে রটে গেছে ল্যাবরেটরি রক্ষার জন্য তোমার স্বামী অগাধ টাকা রেখে গেছে। মুখে মুখে তার অঙ্কটা বেড়েই চলেছে। এখন রাজত্ব আর রাজকন্যা নিয়ে বাজারে একটা জুয়া খেলা সৃষ্টি হয়েছে। রাজকন্যাটি মাটির দরে বিকবে তা জানি, কিন্তু আমি বেঁচে থাকতে রাজত্ব সস্তায় বিকবে না। কিন্তু লোকের আমদানি শুরু হয়েছে। সেদিন হঠাৎ দেখি আমাদেরই অধ্যাপক মজুমদার ওরই হাত ধরে বেরিয়ে এলো সিনেমা থেকে। আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নিল। ছেলেটা ভালো ভালো বিষয়ে বক্তৃতা দিয়ে বেড়ায়, দেশের মঙ্গলের দিকে ওর বুলি খুব সহজে খেলে। কিন্তু সেদিন ওর বাঁকা ঘাড় দেখে স্বদেশের জন্য ভাবনা হলো। চৌধুরী মশাই, আগল ভেঙেছে? ভেঙেছে বই কি, এখন ওই গরিবকে নিজের ঘটি বাটি সামলাতে হবে। মজুমদার পাড়ার মরগ লাগে লাগুক, আমার ভয় রেবতীকে নিয়ে। চৌধুরী বললেন, আপাতত ভয় নেই, খুব ডুবে আছে, কাজ করছে খুব চমৎকার। চৌধুরী মশাই, ওর বিপদ হচ্ছে সায়েন্স। ও যত বড় ওস্তাদি হোক, তুমি যাকে ম্যাট্রিয়ার্কি বলো, সে রাজ্যে ও ঘোর অনারি। সে কথা ঠিক, ওর একবারও টিকে দেওয়া হয়নি। ছোঁয়াচ লাগলে বাঁচানো শক্ত হবে। রোজ একবার কিন্তু ওকে আপনার দেখে যেতে হবে, কোথাও থেকেও আবার ছোঁয়াচ না নিয়ে আসে। শেষকালে এ বয়সে আমি না মরি। ভয় করো না, মেয়ে মানুষ যদিও, তবু আশা করি ঠাট্টা বুঝতে পারো। আমি পার হয়ে গেছি এপিডেমিকের পাড়াটা। এখন ছোঁয়া লাগলেও ছোঁয়াচে লাগে না। কিন্তু একটা মুশকিল ঘটেছে।
পরশু আমাকে যেতে হবে গুজরানওয়ালায়। এটাও ঠাট্টা নাকি? মেয়ে মানুষকে দয়া করবেন? ঠাট্টা নয়। আমার সতীর্থ অমূল্য আন্ডি ছিলেন সেখানকার ডাক্তার। 20-25 বছর প্র্যাকটিস করেছেন। কিছু বিষয় সম্পত্তিও জমিয়েছেন। হঠাৎ বিধবা স্ত্রী আর ছেলে মেয়ে রেখে মরেছেন হার্ট ফেল করে। দেনা পাওনা চুকিয়ে জমি জমা বেচে তাদের উদ্ধার করে আনতে হবে আমাকে। কতদিন লাগবে ঠিক জানি নে। এর ওপরে আর কথা নেই। এই সংসারের কথা কিছুরই ওপরে নেই সোহিনী। নির্ভয়ে বলো, যা হবেই তা হোক। যারা অদৃষ্ট মানে তারা ভুল করে না। আমরা সায়েন্টিস্টরা বলি অনিবার্যের এক চুলও এদিক ওদিক হবার জো নেই। যতক্ষণ কিছু করবার থাকে না করো। যখন কোনো মতেই পারবে না বলো, ব্যাস। আচ্ছা, তাই ভালো। যে মতুনটাটির কথা বললুম, দলের মধ্যে সে তত বেশি মারাত্মক নয়। তাকে ওরা দলে টেনে রাখে মান বাঁচাবার জন্য। আর যাদের কথা শুনেছি, চাণক্যের মতে তাদের কাছ থেকে শত হস্ত দূরে থাকলেও ভাবনার কারণ থেকে যায়। অ্যান্টনি আছে বঙ্কুবিহারী। তাকে আশ্রয় করা আর অক্টোপাসকে জড়িয়ে ধরা একই কথা। ধনী বিধবার তপ্ত রক্ত এইসব লোক পছন্দ করে। খবরটা শুনে রাখো। যদি কিছু করবার থাকে করো। সবশেষে আমার ফিলোসফিটা মনে রেখো। দেখুন চৌধুরী মশাই, রেখে দিন ফিলোসফি। মানব না আপনার অদৃষ্ট, মানব না আপনার কার্যকারণের অমুক বিধান। যদি আমার ল্যাবরেটরির পরে কারোর হাত পড়ে, আমি পাঞ্জাবের মেয়ে, আমার হাতে ছুরি খেলে সহজে। আমি খুন করতে পারি, তা সে আমার নিজের মেয়ে হোক, আমার জামাই পদের উমেদার হোক। ওর শাড়ির নিচের দিকে কোমর বন্ধ লুকোনো। তার থেকে ধাঁ করে একটা ছুরি বের করে আলোর ঝলক খেলিয়ে দিয়ে গেল। বললে, তুমি আমাকে বেছে নিয়েছিলেন। আমি বাঙালি মেয়ে নই। ভালোবাসা নিয়ে কেবল চোখের জল ফেলে কান্নাকাটি করি নে। ভালোবাসার জন্যে প্রাণ দিতে পারি, প্রাণ নিতে পারি। আমার ল্যাবরেটরি আর আমার বুকের কলিজা আর মাঝখানে রয়েছে এই ছুরি। চৌধুরী বললেন, একসময় কবিতা লিখতে পারতুম, আজ আবার মনে হচ্ছে হয়তো পারি লিখতে। কবিতা লিখতে গিয়ে হয় লিখবেন, কিন্তু আপনার ফিলোসফি ফিরিয়ে নিন। যা না মানবার তাকে আমি শেষ পর্যন্ত মানব না। একলা দাঁড়িয়ে লড়ব, আর বুক ফুলিয়ে বলবো, জিতবো, জিতবই, জিতবই। ব্র্যাভো! আমি ফিরিয়ে দিলাম আমার ফিলোসফিটা। এখন থেকে লাগাবো ঢাকে চাটি তোমার জয়যাত্রার সঙ্গে সঙ্গে। আপাতত কিছুদিনের জন্য বিদায় নিচ্ছি, ফিরতে দেরি হবে না। আশ্চর্যের কথা এই, সৈনির চোখে জল ভরে এলো। বললে, কিছু মনে করবেন না। জড়িয়ে ধরলে চৌধুরীর গলা। বললে, সংসারে কোনো বন্ধনই টেকে না, এও মুহূর্তকালের জন্যে। বলেই গলা ছেড়ে দিয়ে পায়ের কাছে পড়ে সোহিনী অধ্যাপককে প্রণাম করলে। খবরের কাগজ যাকে নিয়ে পরিস্থিতি, সেটা হঠাৎ এসে পড়ে। হ্যাঁ, আসে দল বেঁধে। জীবনের কাহিনী সুখে দুঃখে বিলম্বিত হয়ে চলে। শেষ অধ্যায়ে কলিশন লাগে আক্রোশমাত, ভেঙে চুরে স্তব্ধ হয়ে যায়। বিধাতা তার গল্প গড়েন ধীরে ধীরে। গল্প ভাঙেন এক ঘায়ে। সোহিনীর আইমা থাকেন আম্বালায়। সোহিনী তার কাছ থেকে টেলিগ্রাম পেয়েছেন, যদি দেখা করতে চাও শীঘ্রই এসো। এই আইমা তার একমাত্র আত্মীয় যে বেঁচে আছে। এরই হাত থেকে নন্দকিশোর কিনে নিয়ে এসেছিল সোহিনীকে। নীলাকে তার মা বললে, তুমিও আমার সঙ্গে এসো। নীলা বললে, সে তো কিছুতেই হতে পারে না। কেন পারে না? ওরা আমাকে অভিনন্দন দেবে তারই আয়োজন চলছে। ওরা কারা? জাগানি ক্লাবের মেম্বাররা। ভয় পেও না, খুব ভদ্র ক্লাব। মেম্বারদের নামের ফর্দ দেখলেই বুঝতে পারবে, খুবই বাছাই করা। তোমাদের উদ্দেশ্য কি? স্পষ্ট বলা শক্ত, উদ্দেশ্যটা নামের মধ্যেই আছে। এই নামের তলায় আধ্যাত্মিক, সাহিত্যিক, আর্টিস্টিক সম্মানেই খুব গম্ভীরভাবে লুকোনো আছে। নবকুমার বাবু খুব চমৎকার ব্যাখ্যা করে দিয়েছিলেন। ওরা ঠিক করেছে তোমার কাছ থেকে চাঁদা নিতে আসবে। কিন্তু চাঁদা দেখছি ওরা নিয়ে শেষ করেছে। কিন্তু
16 আনাই পড়েছে ওর হাতে, কিন্তু এই পর্যন্তই। আমার যেটা ত্যায্য সেটাই ওরা পেয়েছে, আমার কাছ থেকে আর কিছু পাবার নেই। মা, এত রাগ করছো কেন? ওরা নিঃস্বার্থভাবে দেশের উপকার করতে চান। আচ্ছা, সে আলোচনা থাক। এতক্ষণে তুমি বোধহয় তোমার বন্ধুদের কাছ থেকে খবর পেয়েছো যে তুমি স্বাধীন। হ্যাঁ, পেয়েছি। নিঃস্বার্থরা আমাকে জানিয়েছে যে তোমার স্বামীর তত্ত্ব অংশে তোমার যে টাকা আছে সেটা তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো। হ্যাঁ, জেনেছি। আমার কানে এসেছে উইলের প্রবেট নেবার জন্য তোমরা প্রস্তুত হচ্ছ। কথাটা বোধহয় সত্যি। হ্যাঁ, সত্যি। বঙ্কুবাবু আমার সলিসিটর, তিনি তোমাকে আরো কিছু আশা ও মন্ত্রণা দিয়েছেন। নীলা চুপ করে রইল। তোমার বঙ্কুবাবুকে আমি সিধে করে দেব যদি আমার সীমানায় তিনি পা বাড়ান। আইনে না পারি বেআইনে। ফেরবার সময় আমি পেশোয়ার হয়ে আসব। আমার ল্যাবরেটরি রইল দিন রাত্রি 4 জন শিখ সেপাইয়ের পাহারায়। আর যাবার সময় এই তোমাকে দেখিয়ে যাচ্ছি, আমি পাঞ্জাবের মেয়ে বলে নিজের কোমর বন্ধ থেকে ছুরি বের করে বললে, এই ছুরি না চেনে আমার মেয়েকে, না চেনে আমার মেয়ের সলিসিটারকে। এ স্মৃতি রইল তোমার জিম্মায়। ফিরে এসে যদি হিসেব নেবার সময় হয় তো হিসেব নেব। ল্যাবরেটরির চারিদিকে অনেকখানি জমি ফাঁকা আছে। কাঁপন বা শব্দ যাতে যথাসম্ভব কাজের মাঝখানে না পৌঁছায়, এই নিস্তব্ধতা কাজের অভিনিবেশ রেবতীকে সহায়তা করে। তাই এই প্রায়ই এখানে রাত্রে কাজ করতে আসে। নিচের ঘরটিতে 2টো বাজল। মুহূর্তের জন্য রেবতী তার চিন্তার বিষয় ভাবছিল জানলার বাইরে আকাশের দিকে চোখ মেলে। এমন সময় দেওয়ালে পড়ল ছায়া। চেয়ে দেখে ঘরের মধ্যে এসেছে নীলা। রাত কাপড় পরা, পাতলা সিল্কের সেমিজ। ও চমকে চৌকি থেকে উঠে পড়তে যাচ্ছিল। নীলা এসে ওর কোলের ওপর বসে গলা জড়িয়ে ধরল। রেবতীর সমস্ত শরীর থর থর করে কাঁপতে লাগলো। বুক উঠে পড়তে লাগলো প্রবল বেগে। গদগদ কণ্ঠে বলতে লাগলো, তুমি যাও, এ ঘর থেকে তুমি যাও। ও বললে, কেন? রেবতী বললে, আমি সহ্য করতে পারছি না। কেন এলে তুমি এ ঘরে? নীলা ওকে আরো দৃঢ় বলে চেপে ধরে বললে, কেন? আমাকে তুমি ভালোবাসো না? রেবতী বললে, বাসি বাসি বাসি, কিন্তু এ ঘর থেকে তুমি যাও। হঠাৎ ঘরের মধ্যে ঢুকে পড়ল পাঞ্জাবি প্রহরী। ভৎসনার কণ্ঠে বললেন, মাইজি, বহুত শরম কি বাত হ্যায়, আপ বাহার চলে যাইয়ে। রেবতী চেতনা মনের অগোচরে ইলেকট্রিক ডাকঘড়িতে কখন চাপ দিয়েছিল। পাঞ্জাবি রেবতী বললে, বাবুজি, বেইমানি মহৎ করো। রেবতী নীলাকে জোর করে ঠেলে দিয়ে চৌকি থেকে উঠে পড়ল। দারোয়ান ফের নীলাকে বললে, আপ বাহার চলে যাইয়ে, नहीं तो मानिब को हुकुम तामील करगा। অর্থাৎ জোর করে অপমান করে বের করে দেব। বাইরে যেতে যেতে নীলা বলল, শুনছেন স্যার আইজাক নিউটন, কাল আমাদের বাড়িতে আপনার চায়ের নেমন্তন্ন, ঠিক 4:45 সময়। শুনতে পাচ্ছেন না? অজ্ঞান হয়ে পড়েছেন? বলে একবার তার দিকে ফিরে দাঁড়ালো। বাষ্পাত্র কণ্ঠে উত্তর এলো, শুনেছি। রাত কাপড়ের ভিতর থেকে নীলার নিখুঁত দেহের গঠন ভাস্করের মূর্তির মতো অপরূপ হয়ে ফুটে উঠল। রেবতী মুগ্ধ চোখে না দেখে থাকতে পারল না। নীলা চলে গেল। রেবতী টেবিলের ওপর মুখ রেখে পড়ে রইল। এমন আশ্চর্য সৌন্দর্য যে কল্পনা করতে পারে না। একটা কোনো বিদ্যুৎ বর্ষণ প্রবেশ করেছে ওর শিরার মধ্যে, চকিত হয়ে বেড়াচ্ছে অগ্নিধারায়। হাতের মুঠো শক্ত করে রেবতী কেবলই নিজেকে বলতে লাগলো, কাল চায়ের নিমন্ত্রণে যাবে না। খুব শক্ত শপথ করার চেষ্টা করতে চায়, মুখ দিয়ে বেরোয় না। ব্লটিং এর ওপর লিখলো, যাবো না যাবো না যাবো না। হঠাৎ দেখলো তার টেবিলের একটা ঘন লাল রঙের রুমাল পড়ে আছে, কোণে নাম সেলাই করা নীলা। মুখের ওপর চেপে ধরলো রুমাল। গন্ধে মগজে উঠল ভরে। একটা নেশা শিরশির করে ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। নীলা আবার ঘরের মধ্যে এলো, বললে, একটা কাজ আছে, ভুলে গিয়েছিল। দারোয়ান রুখতে গেল। নীলা বললে, ভয় নেই তোমার, চুরি করতে আসিনি, একটা কেবল সই চাই, জাগানি ক্লাবের প্রেসিডেন্ট করব তোমাকে।
তোমার নাম আছে দেশ জুড়ে। অত্যন্ত সংকুচিত হয়ে রেবতী বললে, হো ক্লাবের আমি তো কিছুই জানি না। কিছুই তো জানবার দরকার নেই, এইটুকু জানলেই হবে ব্রজেনবাবু এই ক্লাবের পেট্রন। আমি তো ব্রজেনবাবুকে জানি না। এইটুকু জানলেই হবে মেট্রোপলিটন ব্যাংকের তিনি ডাইরেক্টর। লক্ষ্মী আমার, জাদু আমার, এই সই বই তো নয়। বলে ডান হাত দিয়ে তার কাঁধ ঘিরে তার হাতটা ধরে বললে, সই কর। সে স্বপ্নবিষ্টের মতো সই করে দিলে। কাগজটা নিয়ে নীলা যখন মুড়ছে, দারোয়ান বললে, এ কাগজ আমাকে দেখাতে হবে। নীলা বললে, এ তো তুমি বুঝতে পারবে না। দারোয়ান বলে, দরকার নেই বুঝবার। বলে কাগজটা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললি। বললে, দলিল বানাতে হয় বাইরে গিয়ে বানিও, এখানে নয়। রেবতী মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। দারোয়ান নীলাকে বললে, মাঝি এখন চলো, আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি কি। বলে তাকে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আবার ঘুরে ফিরল পাঞ্জাবি। বললে, চারিদিকে আমি দরজা বন্ধ করে রাখি, তুমি ওকে ভিতর থেকে খুলে দিয়েছ। এ কি সন্দেহ, কি অপমান! বারবার করে বললে, আমি খুলিনি। তবে ও কি করে ঘরে এলো? সেও বটে। বিজ্ঞানী তখন সন্ধান করে বেড়াতে লাগলো ঘরে ঘরে। অবশেষে দেখলো রাস্তার ধারের একটা বড় জানলা ভিতর থেকে আগল দেওয়া ছিল। কে সেই আগল দিনের বেলা একসময় খুলে গেছে। রেবতীর যে ধূর্ত বুদ্ধি আছে, এত শ্রদ্ধা আর প্রতি দারোয়ানজির ছিল না। বোকা মানুষ, পড়াশোনা করে এই পর্যন্ত তার তাকাত। অবশেষে কপাল চাপড়ে বলল, অরাত, এ শয়তানি বিধি দত্ত। যে অল্প একটু রাত বাকি ছিল, রেবতী নিজেকে বারবার বলল, চায়ের নিমন্ত্রণে যাবে না। কাক ডেকে উঠল। রেবতী চলে গেল বাড়ি। পরের দিন সময়ে একটু ব্যতিক্রম হলো না। চায়ের সময় 4:45 রেবতী গিয়ে হাজির। ভেবেছিল এই সভা নিভৃতে দুজনেকে নিয়ে। ফ্যাশনেবল সাজ ওর দখলে নেই। পরে এসেছে জামা আর ধুতি, ধোবার বাড়ি থেকে নতুন কাচিয়ে আনা, আর কাঁধে ঝুলছে একটা পাট করা চাদর। এসে দেখে সভা বসেছে বাগানে, অজানা শৌখিন লোকের ভিড়। দমে গেল ওর সমস্ত মনটা। কোথাও লুকোতে পারলে বাঁচে। একটা কোণ নিয়ে বাঁচবার চেষ্টা করতেই সবাই উঠে পড়ল। বলে, আসুন আসুন ডক্টর ভট্টাচার্য, আপনার আসন এইখানে। একটা পিঠ উঁচু মখমলে মোড়া চৌকি মণ্ডলের ঠিক মাঝখানেই। বুঝতে পারলে সমস্ত জনতার প্রধান লক্ষ্যই ও। নীলা এসে ওর গলায় মালা পরিয়ে দিলে, কপালে দিলে চন্দনের ফোঁটা। ব্রজেন্দ্রবাবু প্রস্তাব করলেন ওকে জাগনি সভার সভাপতি পদে বরণ করা হোক। সমর্থক করলেন বঙ্কুবাবু। চারিদিকে করতালির ধ্বনি উঠল। সাহিত্যিক হরিদাসবাবু ডক্টর ভট্টাচার্যের ইন্টারন্যাশনাল খ্যাতির কথা ব্যাখ্যা করলেন। বললেন, রেবতী বাবুর নামে পালে হাওয়া লাগিয়ে আমাদের জাগনি ক্লাবের তরণী খেয়া দেবে পশ্চিম মহাশব্দের ঘাটে ঘাটে। সভার ব্যবস্থাপকেরা রিপোর্টারদের কানে কানে গিয়ে বললে, উপমাগুলোর কোনোটা যেন রিপোর্ট থেকে বাদ না যায়। বক্তারা একে একে উঠে যখন বলতে লাগলো, এতদিন পরে ডক্টর ভট্টাচার্য সায়েন্সের জয় তিলক ভারত মাতার কপালে পরিয়ে দিলেন। রেবতীর বুকটা ফুলে উঠল। নিজেকে প্রকাশমান দেখলে সভ্য জগতের মধ্য গগনে। জাগনি সভা সম্বন্ধে যে সমস্ত দাগি রকমের জনশ্রুতি শুনেছিল, মনে মনে তার প্রতিবাদ করলেন। হরিদাসবাবু যখন বললেন, রেবতীবাবুর নামের কবচ রক্ষা কবচ রূপে এই সবার গলায় আজ ঝোলানো হলো, এর থেকে বোঝা যাবে এই সবার উদ্দেশ্যটা কত মহোচ্চ। তখন রেবতী নিজের নামের গৌরব ও দায়িত্ব খুব প্রবল রূপে অনুভব করলে। ওর মন থেকে সংকোচের খোলাসটা খসে পড়ে গেল। মেয়েরা মুখের থেকে সিগারেট নামিয়ে ঝুঁকে পড়লে ওর চৌকির ওপর। মধুর হাস্যে বললে, বিরক্ত করছে আপনাকে, কিন্তু একটা অটোগ্রাফ দিতেই হবে। রেবতীর মনে হলো এতদিন সে একটা স্বপ্নের মধ্যে ছিল। স্বপ্নের গুটি গেছে খুলে, প্রজাপতি বেরিয়ে পড়েছে। একে একে লোক বিদায় হলো। নীলা রেবতীর হাত চেপে ধরে বললে, আপনি কিন্তু যাবেন না। জ্বালাময় মদ ঢেলে দিয়ে ওর শিরার মধ্যে। দিনের আলো শেষ হয়ে আসছে।
লতা বিতানের মধ্যে সবুজ প্রদোষের অন্ধকার। বেঞ্চির ওপরে দুজনে কাছাকাছি বসল। নিজের হাতের ওপর রেবতীর হাত তুলে নিয়ে নীলা বললে, ডক্টর ভট্টাচার্য, আপনি পুরুষ মানুষ হয়ে মেয়ে মানুষের অত ভয় করেন কেন? রেবতী স্পর্ধা ভারে বলল, ভয় করি? কখনো না। আমার মাকে আপনি ভয় করেন না? ভয় কেন করব? শ্রদ্ধা করি। আমাকে? নিশ্চয় ভয় করি। সেটা ভালো খবর। মাকে বলেছেন কিছুতে আপনার সঙ্গে আমাকে বিয়ে দেবেন না? তাহলে আমি আত্মহত্যা করব। কোনো বাধা আমি মানব না। আমাদের বিয়ে হবেই হবে। কাঁধের ওপর মাথা রেখে নীলা বললে, তুমি হয়তো জানো না তোমাকে কতখানি চাই। নীলার মাথাটা আরো বুকের কাছে টেনে নিয়ে রেবতী বললে, তোমাকে আমার কাছ থেকে, তুমি হয়তো জানো না তোমাকে কতখানি চাই। নীলার মাথাটা আরো বুকের কাছে টেনে নিয়ে রেবতী বললে, তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে এমন কোনো শক্তি নেই। জাত ভাসিয়ে দেব জাত। তাহলে রেজিস্ট্রারের কাছে কালই নোটিশ দিতে হবে। কালই দেব, নিশ্চয় দেব। রেবতী পুরুষের তেজ দেখাতে শুরু করেছে। পরিণামটা দ্রুত বেগে ঘনিয়ে আসতে লাগলো। আইমার পক্ষাঘাতের লক্ষণ দেখা দিয়েছে। মৃত্যু আশঙ্কা আসন্ন। সেই পর্যন্ত মৃত্যু না হয় সোহিনী তিনি কিছুই ছাড়বেন না। এই সুযোগটা দু হাত দিয়ে আঁকড়িয়ে ধরে নীলার উন্মত্ত যৌবন আলোড়িত হয়ে উঠেছে। পাণ্ডিত্যের চাপে রেবতীর পৌরুষের স্বাদ ফিকে হয়ে গেছে। তাকে নীলার যথেষ্ট প্রয়োজন, কিন্তু ওকে বিবাহ করা নিরাপদ। বিবাহোত্তর উচ্ছৃঙ্খলতায় বাধা দেবার জোর তার নেই। শুধু তাই নয়, ল্যাবরেটরির সঙ্গে যে লোভের বিষয় জড়ানো আছে তার পরিণাম প্রভুত্ব। ওর হিতৈষীরা বলে, ল্যাবরেটরির ভার নেবার যোগ্যতা পাত্র কোথাও মিলবে না রেবতীর চেয়ে। সোহিনী কিছুতেই ওকে হাতছাড়া করবে না, এই হচ্ছে বুদ্ধিমানদের অনুমান। এদিকে সহযোগীদের ধিক্কার শিরোধার্য করে রেবতী জাগরণী ক্লাবের অধ্যক্ষতার সংবাদ ঘোষণা করে দিল সংবাদপত্র। নীলা যখন বলল, ভয় লাগে বুঝি, ও বলতো, আমি কেয়ার করিনি। ওর পৌরুষ সম্বন্ধে সংশয় মাত্র না থাকে এই জেদ ওকে পেয়ে বসলো। বললে, এডিটং এর সঙ্গে চিঠিপত্র আমার চলে। একদিন এই ক্লাবে আমি তাকে নিমন্ত্রণ করে আনবো। ক্লাবের মেম্বাররা বললে, ধন্য। রেবতীর আসল কাজ গেছে বন্ধ হয়ে। ছিন্ন হয়ে গেছে ওর সমস্ত চিন্তাসূত্র। মন কেবলই অপেক্ষা করছে নীলা কখন আসবে, হঠাৎ পিছন থেকে ধরবে ওর চোখ টিপে। চৌকির হাতার উপরে বসে বাঁধা হাতে ধরবে ওর গলা জড়িয়ে। নিজেকে এই বলে আশ্বাস দিচ্ছে, ওর কাজটা যে বাধা পেয়েছে সেটা ক্ষণিক। একটু সুস্থির হলেই ভাঙার মুখে আবার জোড়া লাগবে। সুস্থির হবার লক্ষণ আশু দেখা যাচ্ছে না। ওর কাজের ক্ষতি, পৃথিবীতে কোনো ক্ষতি হচ্ছে নীলার মনে এক কোণেও সে আশঙ্কা নেই। সমস্তটাকে যেন প্রহসন মনে করে। দিনের পর দিন চাল কেবলই জড়িয়ে যাচ্ছে। জাগরণী সভা ওকে ছেকে ধরছে, ওকে ঘোরতর পুরুষ মানুষ বানিয়ে তুলছে। এখনো অকথ্য মুখ থেকে বেরোয় না, কিন্তু অশ্রাব্য শুনলে জোর করে হাসতে থাকে। ডক্টর ভাস্কর ভট্টাচার্য ওদের খুব একটা মজার জিনিস হয়ে উঠেছে। মাঝে মাঝে রেবতীকে ঈর্ষায় কামড়িয়ে ধরে। ব্যাংকের ডাইরেক্টরের মুখে চুরুট থেকে নীলা চুরুট ধরায়। এর নকল করা রেবতীর অসাধ্য। চুরুটের ধোঁয়া গলায় গেলে ওর মাথা ঘুরে পড়ে, কিন্তু এই দৃশ্যটা ওর শরীর মনকে আরো অসুস্থ করে তোলে। তাছাড়া নানা রকমের ঠেলাঠেলি টানাটানি যখন চলতে থাকে, ও আপত্তি না জানিয়ে থাকতে পারে না। নীলা বলে, এই দেহটার পরে আমাদের তো কোনো মোহ নেই। আমাদের কাছে দাম কিসের? আসল দামি জিনিস ভালোবাসা। সেটাকে বিলিয়ে ছড়িয়ে দিতে পারি বলে চেপে ধরে রেবতীর হাত। রেবতী তখন অন্যদের আভাজন বলেই মনে করে, ভাবে ওরা ছোবড়া নিয়েই খুশি। শ্বাসটা পেল না। ল্যাবরেটরির দ্বারের বাইরে দিন রাত পাহারা চলছে। ভিতরে ভাঙা কাজ পড়ে রয়েছে, কারোর দেখা নেই। ড্রয়িং রুমের সোফায় পা দুটো তুলে কুশনে হেলান দিলেন নীলা। মেঝের ওপর নীলার পায়ের কাছে ঠেস দিয়ে বসে আছে রেবতী। হাতে রয়েছে লেখন ভরা স্কুলস্কেপ। রেবতীর মাথা নেড়ে বলে, ভাষায় কেমন যেন বেশ রং ফলানো হয়েছে। এতটা বাড়িয়ে বলা লেখা পড়তে লজ্জা করবে আমার। ভাষার তুমি মস্ত সমাজদার কিনা? এ তো কেমিস্ট্রির ফর্মুলা নয়। খুঁত খুঁত করো না, মুখস্থ করে যাও। জানো
এটা লিখেছেন আমাদের সাহিত্যিক প্রমোদারঞ্জন বাবু। ওই সব মস্ত মস্ত সেন্টেন্স আর বড় বড় শব্দগুলো মুখস্থ করা আমার পক্ষে ভারী শক্ত হবে। ভারী তো শক্ত, তোমার কানের কাছে আউড়ে আউড়ে আমার তো সমস্তটা মুখস্থ হয়ে গেছে। আমার জীবনের সর্বোত্তম শুভ মুহূর্তে জাগনী সভা আমাকে যে অমরাবতীর মন্দার মূল্য সমলঙ্কৃত করিলেন, গ্র্যান্ড। তোমরা ভয় নেই, আমি তো তোমার কাছেই থাকবো। আস্তে আস্তে তোমাকে বলে দেব। আমি বাংলা সাহিত্য ভালো জানি নে, কিন্তু আমার কেমন মনে হচ্ছে সমস্ত লেখাটা যেন আমাকে ঠাট্টা করছে। ইংরেজি যদি বলতে চাও কত সহজ হয়। ডিয়ার ফ্রেন্ডস, allow me to offer you my heartiest thanks for the honor you have conferred upon me on behalf of the Jagani Club, the Great Awakener ইত্যাদি। এমন দুটো সেন্টেন্স বললেই ব্যাস। সে হচ্ছে না, তোমার মুখে বাংলা যে মজার শোনাবে, ওই যেখানটাতেই আছে, হে বাংলাদেশের তরুণ সম্প্রদায়, হে স্বতন্ত্র সঞ্চালন রথের সারথি, হে ছিন্ন শৃঙ্খল পরিপূর্ণ পথের অগ্রবিন্দ। যাই বলো, ইংরেজিতে কি হবার জো আছে? তোমার মতো বিজ্ঞান বিশারদের মুখে শুনলে তরুণ বাংলা সাপের মতো ফনা তুলে নাচবে। এখনো সময় আছে, আমি পড়িয়ে নিচ্ছি। গুরুভার দীর্ঘ দেহকে সিঁড়ি উপর দিয়ে সশব্দে বহন করে সাহেবী পোশাকে ব্যাংকের ম্যানেজার বজেন্দ্র হারাদার মচমচ শব্দে এসে উপস্থিত। বললেন, না, এ অসহ্য। যখনই আসি নীলাকে দখল করে বসে আছো। কাজ নেই, কর্ম নেই, নীলাকে তফাত করে রেখেছো আমাদের কাছ থেকে কাটা গাছের বেড়ার মতো। রেবতী সংকুচিত হয়ে বললে, আজ আমার একটু বিশেষ কাজ আছে। তাই? কাজ তো আছে, সেই ভরসাতেই তো এসেছিল। আজ তুমি মেম্বারদের নিমন্ত্রণ করেছো, ব্যস্ত থাকবে মনে করে আপিসে যাবার আগে আধ ঘন্টা সময় করে নিয়ে তাড়াতাড়ি এসেছি। এসেই শুনছি এখানেই উনি পড়েছে কাজে বাধা। আশ্চর্য, কাজ না থাকলে এখানেই ওর ছুটি, আজ কাজ থাকলে এখানেই ওর কাজ। এমন নাছরবান্দার সঙ্গে আমরা কেজে লোকেরা পাল্লা দিই কি করে? নীলি, ইজ ইট ফেয়ার? নীলা বললে, ডক্টর ভট্টাচার্যের দোষ হচ্ছে উনি আসল কথাটা জোর করে বলতে পারেন না। উনি কাজ আছে বলে এসেছেন, এইটা বাজে কথা। না এসে থাকতে পারেন না বলেই এসেছেন, এটাই একটা শোনবার মতো কথা এবং সত্যি কথা। আমার সমস্ত সময় উনি দখল করেছেন ওর জেদের জোরে। এই তো ওর পৌরুষ। তোমাদের সবাইকে ওই বাঙালির কাছে হার মানতে হলো। আচ্ছা ভালো, তাহলে আমাদেরও পৌরুষ চালাতে হবে। এখন থেকে জাগনি ক্লাব মেম্বাররা নারী হরণের চর্চা শুরু করবে, জেগে উঠবে পৌরাণিক যুগ। নীলা বললে, বেশ মজা লাগছে শুনতে। নারী হরণ পানি গ্রহণের চেয়ে ভালো, কিন্তু পদ্ধতিটা কি রকম? হালদার বললে, দেখিয়ে দিতে পারি। এখনই? হ্যাঁ, এখনই। বলেই সোফা থেকে নীলাকে আর কোলা করে তুলে নিলে। নীলা চিৎকার করে হেসে ওর গলা জড়িয়ে ধরল। রেবতীর মুখ অন্ধকার হয়ে উঠল। ওর মুশকিল এই যে অনুকরণ করবার কিংবা বাধা দেবার মতো গায়ের জোর নেই। ওর বেশি করে রাগ হতে লাগলো নীলার পরে। এইসব অসভ্য গেঁয়োরদের প্রশ্রয় দেয় কেন? হালদার বললে, গাড়ি তৈরি আছে, তোমাকে নিয়ে চললেন ডায়মন্ড হারবারে। আজ সন্ধ্যায় ভোজে ফিরিয়ে এনে দেব। ব্যাংকে কাজ ছিল, সেটা চাক চুলোকে একটা সৎকার্য করা হবে। ডাক্তার ভট্টাচার্যকে নির্জনে কাজ করবার সুবিধে করে দিচ্ছে। তোমার মতো অত বড় ব্যাঘাতকে সরিয়ে নিয়ে যাওয়াই ভালো। এই জন্য উনি আমাকে ধন্যবাদ দেবেন। রেবতী দেখলে নীলার ছটপট করার কোনো লক্ষণ দেখা গেল না। নিজেকে সে ছাড়িয়ে নেবার চেষ্টা মাত্র করলে না। বেশ যেন আরামে ওর বক্ষ আশ্রয় করে রইল। ওর গলা জড়িয়ে রইল বিশেষ একটা আসক্ত ভাবে। যেতে যেতে বললে, ভয় নেই বিজ্ঞানী সাহেব, এটা নারী হরণের রিহার্সাল মাত্র। লঙ্কা পাড়ে যাচ্ছি নে, ফিরে আসবো তোমার নেমন্ত্রণে। রেবতী ছিঁড়ে ফেললে সেই লেখাটা। হালদারের বাহুর জোর এবং অসংকুচিত অধিকার বিস্তারের তুলনায় নিজের বৃদ্ধাভিমান ওর কাছে আজ বৃথা হয়ে গেল। আজ সন্ধ্যা ভোজ একটা নামজাদা রেস্তোরাঁতে। নিমন্ত্রণ কর্তা স্বয়ং রেবতী ভট্টাচার্য, তার সম্মানিতা পার্শ্ববর্তিনী নীলা। সিনেমার বিখ্যাত নটি এসেছে গান গাইতে।
টোস্ট প্রপোজ করতে উঠেছে বঙ্কু বিহারী। গুনগুন গান করছে রেবতী, আর তার নামের সঙ্গে জড়িয়ে নীলার। মেয়েরা খুব জোরের সঙ্গে সিগারেট টানছে, প্রমাণ করতে চেয়ে তারা সম্পূর্ণ মেয়ে নয়। প্রৌঢ়া মেয়েরা যৌবনের মুখোশ পরে ইঙ্গিতে ভঙ্গিতে অট্ট হাস্যে উচ্চ কণ্ঠে পরস্পরের গা টেপাটিপিতে যুবতীদের ছাড়িয়ে যাবার জন্য মাতামাতির ঘোর দৌড় চালিয়েছে। হঠাৎ ঘরে ঢুকলো সোহিনী। স্তব্ধ হয়ে গেল ঘর শুদ্ধ সবাই। রেবতীর দিকে তাকিয়ে সোহিনী বলল, চিনতে পারছি নে, ডক্টর ভট্টাচার্য বুঝি? খরচের টাকা চেয়ে পাঠিয়েছিলে। পাঠিয়ে দিয়েছি গেল শুক্রবারে। এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু অকুলান হচ্ছে না। এখন একবার উঠতে হচ্ছে। আজ রাত্রে এই ল্যাবরেটরির ফর্দ অনুসারে জিনিসপত্র মিলিয়ে দেখব। আপনি আমাকে অবিশ্বাস করছেন? এতদিন অবিশ্বাস তো করিনি, কিন্তু লজ্জা শরম যদি থাকে বিশ্বাস রক্ষার কথা তুমি আর মুখে এনো না। রেবতী উঠতে যাচ্ছিল। নীলা তাকে কাপড় ধরে টেনে বসিয়ে দিল। বললে, আজ উনি বন্ধুদের নিমন্ত্রণ করেছেন, সকলে যান আগে, তারপরে উনি যাবেন। এর মধ্যে একটা নিষ্ঠুর ঠক্কর ছিল। স্যার আইজ্যাক মায়ের বড় পেয়ারের, ওর মতো এত বড় বিশ্বাসী আর কেউ নেই। তাই সকলকে ছাড়িয়ে ল্যাবরেটরির ভার ওর ওপরই। আরে একটু দেগে দেবার জন্য বললে, জানো মা, অতিথি আজ 65 জন। এ ঘরের সকলকে ধরে নি। একদল আছে পাশের ঘরে, ওই শুনছো না, হোহো লাগিয়েছে। মাথা পিছু 25 টাকা ধরে নেয়। মদ না খেলেও মদের দাম ধরে দিতে হয়। খালি গ্লাসের জরিমানা কম লাগলো না। আর কেউ হলে মুখ চুপসে যেত। কোর্ট দরাজ হাত দেখে ব্যাংকের ডিরেক্টর তাক লেগে গেছে। সিনেমার গায়কের মতো দিতেই হয়েছে জানো। আর এক রাত্রির পাওনা 400 টাকা। রেবতীর মনের ভিতরটা কাটা কই মাছের মতো ধরপড় করছে। শুকনো মুখে কথাটি নেই। সৈনী জিজ্ঞাসা করল, আজকের সমারোহটা কিসের জন্য? তা জানো না বুঝি? অ্যাসোসিয়েটেড প্রেসে তো বেরিয়ে গেছে উনি জাগনি ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন। তারই সম্মানে এই ভোজ। লাইফ মেম্বারশিপের 600 টাকার সুবিধে মতো পরে সুদে দেবেন। সুবিধে বোধহয় শীঘ্র হবে না। রেবতীর মনটার মধ্যে স্টিম রোলার চলাচল করছিল। সৈনী জিজ্ঞাসা করল, তাহলে এখন তোমার উঠবার সুবিধে হবে না? রেবতী নীলার মুখের দিকে তাকালেন। তার কুটিল কটাক্ষের খোঁচায় পুরুষ মানুষের অভিমান জেগে উঠল। বলে, কেমন করে যাই, নিমন্ত্রিতরা সব? সোহিনী বললে, আচ্ছা, আমি ততক্ষণে এখানে বসে রইল। নাসেরুল্লাহ, তুমি দরজার কাছে হাজির থাকো। নীলা বললে, সে হতে পারবে না মা, আমাদের একটা গোপন পরামর্শ আছে, এখানে তোমার থাকা উচিত হবে না। দেখো নীলা, চাতুরির পাড়া ওই সবে শুরু করেছিস, এখনো আমাকে ছাড়িয়ে যেতে পারবি না। তোদের কিসের পরামর্শ সে খবর কি আমি পাইনি? বলে দিচ্ছি, তোদের সেই পরামর্শের জন্য আমারই থাকা সবচেয়ে দরকার। নীলা বললে, তুমি কি শুনেছ কার কাছে? খবর নেবার ফন্দি থাকে গর্তের সাপের মতো টাকার থলির মধ্যে। এখানে 3 জন আইনওয়ালা মিলে দলিলপত্র ঘেঁটে বের করতে চাও ল্যাবরেটরির ফান্ডে কোনো ছিদ্র আছে কিনা। তাই নয় কি নীলু? নীলা বললে, তা সত্যি কথা বলবো, বাবার অতখানি টাকায় তার মেয়ের কোনো শেয়ার থাকবে না, এটা অস্বাভাবিক, তাই সবাই সন্দেহ করে। সোহিনী চৌকি থেকে উঠে দাঁড়ালো। বললে, আসল সন্দেহের মূল আরো অনেক আগেকার দিনের। কে তোর বাপ, কার সম্পত্তির শেয়ার চাস? এমন লোকের তুই মেয়ে, এ কথা তুই মুখে আনতে তোর লজ্জা করে না? নীলা লাফিয়ে উঠে বললে, কি বলছো মা? সত্যি কথা বলছি, তার কাছে কিছুই গোপন ছিল না, তিনি জানতেন সব। আমার কাছে যা পাবার তিনি সম্পূর্ণ পেয়েছেন, আজও পাবেন তা। আর কিছু তিনি গ্রাহ্য করেননি। ব্যারিস্টার ঘোষ বললে, আপনার মুখের কথা তো প্রমাণ নয়। সে কথা তিনি জানতেন, সকল কথা খোলসা করে তিনি দলিল রেজিস্ট্রি করে গেছেন। ওয়ে বঙ্কু, রাত হলো যে, আর কেন, চলো। পেশোয়ারির ভঙ্গি দেখে 65 জন অন্তর্ধান করলে। এমন সময় সুটকেস হাতে এসে উপস্থিত চৌধুরী। বললেন, তোমার টেলিগ্রাম পেয়ে ছুটে আসতে হলো। খিরে বেবি? বেবি মুখখানা যে পার্চমেন্টের মতো সাদা হয়ে গেছে। ওরে, খোকার দুধের বাটি গেল কোথায়?
নীলাকে দেখিয়ে সৈনী বলে, যিনি জোগাবেন তিনি যে ওই বসে আছেন। গোয়ালিনীর ব্যবসা ধরেছেন নাকি মা? গয়লা ধরবার ব্যবসা ধরেছে, ওই যে বসে আছেন শিকারটি। কে? আমাদের রেবি নাকি? এইবার আমাদের মেয়ে আর ল্যাবরেটরি বাঁচিয়েছে। আমি লোক চিনতে পারিনি, কিন্তু আমার মেয়ে ঠিক বুঝেছিল যে ল্যাবরেটরিতে গোয়ালা ঘর বসিয়ে দিয়েছিল। গোবরের কুণ্ডে আরেকটু হলেই ডুবতে সমস্ত জিনিসটা। অধ্যাপক বললেন, মা, তুমি এই জীবটিকে আবিষ্কার করেছো যখন, তখন এই গোষ্ঠ বিহারীর ভার তোমাকেই নিতে হবে। ওর আর সবই আছে, কেবল বুদ্ধি নেই। তুমি কাছে থাকলে তার অভাবটা টের পাওয়া যাবে না। বোকা পুরুষদের নাকে দড়ি দিয়ে চালিয়ে নিয়ে বেড়ানো সহজ। নীলা বললেন, কি গো স্যার আইজাক নিউটন, রেজিস্ট্রি অফিসের নোটিশ তো দেওয়াই হয়েছে, ফিরিয়ে নিতে চাও নাকি? বুক ফুলিয়ে রেবতী বলল, মরে গেলেও না। বিয়েটা হবে, তাহলে অশুভ লগ্নে। হবেই, নিশ্চয়ই হবে। সৈনী বললে, কিন্তু ল্যাবরেটরি থেকে শতহস্ত দূরে। অধ্যাপক বললেন, মা নীলু, ও বোকা, কিন্তু অক্ষম নয়। ওর নেশাটা কেটে যাক, তারপরে ওর খোরাকের জন্য বেশি ভাবতে হবে না। স্যার আইজাক, তাহলে কিন্তু তোমার কাপড় চোপড়গুলো একটু ভদ্র রকমের বানাতে হবে, নইলে তোমার সামনে আমাকে আবার ঘোমটা ধরতে হবে। হঠাৎ আর একটা ছায়া পড়ল দেয়ালে। পিসিমা এসে দাঁড়ালেন, বললেন, রেবি, চলে আয়। সুরসুর করে রেবতী পিসিমার পিছন পিছন চলে গেল, একবারও ফিরেও তাকালো না।